ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় এই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি নাজরিন মুন্নি, নিবেদন করছে জিপে ইস্পাত। উপজেলা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার পরিকল্পনা আওয়ামী লীগের, কিন্তু এই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে খোদ আওয়ামী নেতা, বিশেষ করে মন্ত্রী এমপিদের কারণে। নিজের পছন্দের প্রার্থী দিয়ে এই প্রতিদ্বন্দ্বিতাকে তারা করে ফেলছে একতরফা নির্বাচন। তাদের এই পরিকল্পনা ভণ্ডুল করতে প্রার্থী প্রত্যাহার করায় আওয়ামী লীগ পড়েছে আরেক সংকটে। অনেক জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এখন অনেকে। উপজেলা নির্বাচন ঘিরে শুধু যে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরাই দলীয় সিদ্ধান্ত অমান্য করছেন তা নয়, এই তালিকায় আছেন বিএনপির নেতাকর্মীরাও। বিএনপি বলছে দ্বাদশ জাতীয় নির্বাচনের মতো উপজেলা নির্বাচনেও ভোটদানে বিরত থাকবে ভোটাররা। এই লক্ষ্যে 2-1 দিনের মধ্যেই জেলা উপজেলা পর্যায়ে ভোট বর্জনে ভোটারদের উৎসাহিত করতে লিফলেট বিতরণ এবং গণসংযোগ কর্মসূচি নিয়ে মাঠে যাওয়ার কথা বলছে তারা। কিন্তু নিজ দলের নেতাকর্মীরাই যেখানে দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করছেন, সেখানে ভোট বর্জনে জনগণের সাড়া আসলে কতটা মিলবে? মন্ত্রী এমপির স্বজনদের ভোটে অংশগ্রহণ না করার নির্দেশনা কতটা আইনসঙ্গত ও গণতান্ত্রিক? এদিকে দ্বাদশ নির্বাচনে ভরাডুবির পর জাতীয় পার্টির নেতারাও উপজেলা ভোটে জামানত হারানোর ভয়ে অংশগ্রহণ করতে চাচ্ছেন না। এই অবস্থায় প্রার্থী সংকটে পড়েছে জাতীয় পার্টি। উপজেলা নির্বাচন নিয়ে প্রধান 3 দলের এমন অবস্থানে উপজেলা নির্বাচন আদৌ কতটা অংশগ্রহণমূলক হবে, এই নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, আছেন বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং আছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এবং অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। দর্শক আছেন, আপনারা আমাদের সাথে নিশ্চয়ই থাকবেন এবং এই অনুষ্ঠানে স্বাগত জানাই সবাইকে। অতিথিদের কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমি শুরুতে একটু চলে যেতে চাই ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির কাছে। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। জাতীয় পার্টির নির্বাচনমুখী দল সবসময়ের জন্য বলে আওয়ামী লীগের মতোই, এবং তারা কোনোভাবেই নির্বাচনকে পরিত্যাগ করতে চায় না, এবং উপজেলা পরিষদ নির্বাচনেও তারা অংশ নিচ্ছে। এর মধ্যে তারা অনেক আগে থেকেই জানিয়েছে যে তাদের প্রতীকে তারা নির্বাচন করছে। কিন্তু যে খবর এসছে, আসলে নেতাকর্মীরা এই নির্বাচনে দাঁড়াতে চাইছেন না, কারণ তারা অনেকেই মনে করেন এতে তাদের জামানত হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। 1 লাখ টাকা জামানত, যেটি আসলে তাদের জন্য অনেক বড়, এখন তারা বলছেন। আসলেও কি তাই? না, সব ক্ষেত্রে এটা অবশ্যই না। আমি নিজে অনেকগুলো আসন জানি যেখানে জাতীয় পার্টি কখনোই জামানত হারাবে না, কিন্তু নির্বাচনের মধ্যে আগ্রহ মানুষের হারিয়ে গেছে কয়েকটি কারণে। প্রার্থী সংকটে কিছুটা জাতীয় পার্টি ভুগছে, প্রার্থী সংকটে তো আওয়ামী লীগও ভুগছে, যে কারণে আওয়ামী লীগ বলছে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না, কারণ মন্ত্রী এমপির আত্মীয় স্বজন দাঁড়ালে সেখানে তাদের দলের কেউ আর দাঁড়াবে না। নৌকা তো নাই, তো বাকিরা কেউ দাঁড়াবে না। যদি তাদের দলেরই কেউ না দাঁড়ায়, সেখানে লাঙ্গল দাঁড়াবে কিভাবে, কোন সাহসে, কিসের ভরসায়? জামানত তো হারানো পরের কথা, জীবন বাঁচানোই তো কঠিন হয়ে যাবে সেইখানে, যেখানে আওয়ামী লীগ ভয় পাচ্ছে। আরেকটা হচ্ছে ইলেকশন একটা ম্যামথ ওয়ার্ক। তো নির্বাচনের আপনার তফসিল উঠানো থেকে শুরু করে মনোনয়নপত্র উঠানো, জমা দেওয়া থেকে শুরু করে ভোটের রেজাল্ট পর্যন্ত 10,000-20,000 লোককে মোটিভেট করে সবসময় রাখতে, যে কাজগুলো প্রশাসনের করার কথা, এগুলো কিন্তু প্রার্থীকে করতে হয়। কেন্দ্র পাহারা, মিছিল করা, ধাওয়া, কাউন্টার ধাওয়া, পুলিশ তো আসবে পরে, আপনাকে আগে নিজের রক্ষা নিজে করতে হবে। এই বিশাল একটা যজ্ঞ আপনাকে করতে হবে। এলাকা বেঁধে খরচ হবে উপজেলা নির্বাচনে 25 লাখ থেকে 25 কোটি। প্রাপ্তি কি? প্রথম হচ্ছে আপনার জয়টা কখনই আপনার হাতে না, জয়টা সরকারের হাতে, জয়টা প্রশাসনের কাছে, জয়টা জনগণের কাছে। 3টা ভাগে বিভক্ত হয়ে গেছে। আপনি ব্যাপক জনপ্রিয় হলে জিতবেন, কোনো গ্যারান্টি নেই। আপনি ব্যাপক জনপ্রিয় হইতে হবে, আবার আপনার একটা প্রশাসনের আশীর্বাদও লাগবে প্রেক্ষাপটে। তো তারপরে আপনি উপজেলা চেয়ারম্যান হলেন, ভাইস চেয়ারম্যানও হইলেন, লাভ কি? আপনি কি উপকার করতে পারবেন জনগণের? এমপিদেরও এই ফ্রাস্ট্রেশন আছে, আমারও ছিল, হয়তো এখনকার এমপিদেরও হবে। উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের সম্পূর্ণ ফ্রাস্ট্রেশন আছে, কারণ তাদের এম্পাওয়ারমেন্টে বিশাল ঘাটতি আছে, তাদের বরাদ্দে বিশাল ঘাটতি আছে। তো যারা এখন রানিং উপজেলা চেয়ারম্যান, তাদেরকে সবাই দেখেছে যে তারা বরাদ্দ দিতে পারছে না, তারা কোনো কাজ করতে পারছে না, তার রাস্তা করার কোনো ক্ষমতা নেই, কিচ্ছু নাই। তো সেই পদে আবার মানুষ যাবে কেন? এটা একটা। আরেকটা হচ্ছে বিএনপি বয়কট করেছে, শেষ মুহূর্তে জামাত বয়কট করেছে। আপনি যখন এই ইলেকশনে অংশগ্রহণ করবেন, আপনি কিন্তু ব্র্যাকেটে চলে আসছেন। আপনি এতগুলো ঝুঁকি নিয়ে একটা ব্র্যাকেটে গিয়ে আপনার পলিটিক্যাল বেনিফিট কি হবে? তারপরেও জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে লাঙ্গল দিবে। এর কারণ লাঙ্গল একটা সুপরিচিত মার্কা, 86 সাল থেকে এটা ফ্লারিশ করছে, এর একটা ভিত্তি আছে। এই ভিত্তিটা যাচাই করাও প্রয়োজন, মাঠে থাকাও প্রয়োজন। তবে আমি আপনার সাথে একমত, ব্যাপক উৎসাহ এতে সৃষ্টি হচ্ছে না। আর পার্টি থেকেও প্রার্থীদের ফান্ড দেওয়ার কোনো সুযোগ নেই, যে কারণে প্রার্থীরা কিসের ভরসায় আসলে যাবে।
একটি এরকম লেস কম্পিটিটিভ, লেস রিফ্লেক্টিভ ইলেকশনে। কম্পিটিশনটা তো হচ্ছে আওয়ামী লীগ, কম্পিটিশনটা হচ্ছে ভোটটা হবে আওয়ামী লীগ, মারামারিও হবে আওয়ামী লীগ। জেনেও তো আপনারা যাচ্ছেন। এরপর আমরা যাচ্ছি এই কারণে যে দেশটা তো দুটো ভাগে ভাগ হয়ে আছে, একটা ভাগ সম্পূর্ণ নির্বাচন বর্জনের দিকে আছে, যেটা আমি বারবার বলছি, আর আমরা নির্বাচনে অংশগ্রহণের ধারায় আছি। এখন পর্যন্ত অংশগ্রহণ করেই আমরা দেখতে চাই কি হয়। আরেকটা হচ্ছে আমরা তো রাজপথে নামার সিদ্ধান্ত নেইনি। যদি রাজপথে নামার সিদ্ধান্ত না নেই তাহলে তো ভোটে যেতে হবে, মানুষের কাছে বক্তব্য দিয়ে আমাদের মেসেজটা দিতে হবে, এবং সেখান থেকে কিছু প্রার্থী বের হয়ে আসতে পারে। লাঙ্গল, আমি শেষ করে দিচ্ছি, লাঙ্গল ছাড়াও আমাদের অনেকে ভোট করছে এবং তারা অনেক সম্ভাবনাময়, তারাও আসতে পারে। তারা কি স্বতন্ত্র হিসেবে? তারা স্বতন্ত্র হিসেবে করছে। তারা কি এমন হবে যে তারা রওশনপ্রতি হিসেবে স্বতন্ত্র দাঁড়াচ্ছে, নাকি তারা আসলে জিএম কাদেরের নেতৃত্ব মানছে না? তারা অবশ্যই জিএম কাদেরের নেতৃত্ব মানছে। মাঠে তারা আশা করছে, যেহেতু বিএনপি জামাত ভোটে আসেনি, তারা বিএনপি জামাতের কিছু ফ্লোটিং ভোট পেতে পারে। অনেক ধন্যবাদ। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল আমাদের সাথে আছেন। অনেক ধন্যবাদ আপনি আমাদের সাথে যুক্ত আছেন। তিনি যুগ্ম মহাসচিব বিএনপি। অনেক আগের থেকেই অবশ্য বলছিল, যদিও একটুখানি সময়ের জন্য আমরা আশান্বিত হয়েছিলাম নির্বাচনের পরপর যে উপজেলা নির্বাচনে বা স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি চাইলেও যেতে পারে, কারণ যার শোনা যাচ্ছিল আপনাদের শিবিরের একটা অংশ চাচ্ছে যে নির্বাচনে যেতে। তার কিছু অংশ আমরা দেখছি যে অনেকেই আপনাদের স্থানীয় নেতারা আছেন নির্বাচনে অংশ নিচ্ছে, যদিও আপনারা কঠোর অবস্থানে যেতে চাইছেন, কিন্তু একটা ভাইব তো আছে আপনাদের দলের ভেতর থেকে যে তারা নির্বাচন করতে চায়। তাদের এই মনোভাবকে আপনারা একেবারেই অগ্রাহ্য করতে চান? না, আমরা তাদের মনোভাব পুরোপুরি অগ্রাহ্য করতে চাই না। ধন্যবাদ আমার দুইজন সহ আলোচককে এবং উপস্থাপক আপনাকে। এই পরিচয়টা যখন এখানে দিচ্ছিলেন, আমরা তিনজনেরই একটা কমন সাবেক আছে, কিন্তু আমিও কিন্তু দুইবারের এমপি, দুইবারের জাতীয় সংসদ সদস্য। তো সেইখান থেকে আমাদের যেভাবে সংসদের অভিজ্ঞতাও আছে, আবার মাঠে নেতাকর্মীদের এবং জনগণের সঙ্গে মিলেমিশে কাজ করার অভিজ্ঞতা আছে। দুটো কাজ থাকার পরেও যে পদবিটি দিয়ে আপনি আমাকে অ্যাড্রেস করেছেন সর্বশেষ, বিএনপির যুগ্ম মহাসচিব, সেই হিসেবে আমি বলি, আজকে আমি খেয়াল করলাম যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহেব সংবাদকর্মীদের ক্রমাগত প্রশ্নের উত্তরে এক পর্যায়ে বললেন যে সবই যদি আপনারা সংজ্ঞায়িত করেন তাহলে আমরা কি করব বসে বসে, কিছু জিনিস আমাদের জন্য রাখেন, আমরা যেটা বলবো সেই সিদ্ধান্তটা আমাদেরকেই নিতে দেন। তো ওরকম তো সব দলেরই একটা নিজস্ব সিদ্ধান্ত থাকে। আর ব্যারিস্টার সাহেব, সাবেক এমপি সাহেব যেটা বলছেন, শামীম হায়দার সাহেব, এই বেশ কিছু স্থানীয় সরকার পরিষদের নির্বাচনে আমরা দেখেছি যে হাত পা খামার্কা বাংলাদেশ ইসলামী আন্দোলন, তারা কিন্তু দ্বিতীয় তৃতীয় পর্যায়ে অবস্থান করেছে, তারাও কিন্তু নির্বাচনটা বয়কট করেছে। তার মানে জনগণের অংশগ্রহণ বলতে যেটা বোঝায় পার্টিসিপেশন, সেটা এখানে খুবই কম হবে এবং একটা সংঘাতপূর্ণ নির্বাচন হবে, এমনটা আমরা আশঙ্কা করছি। আমরা এমনিতেই তো অত্যাচারে নির্যাতনে জর্জরিত, তারপরে সংঘাতের মধ্যে জড়িয়ে আমাদের নেতাকর্মীদের আরও ক্ষয়ক্ষতি হোক, শারীরিক, মানসিক এবং কারাগারে থাকার অভিজ্ঞতা এগুলো আরও বাড়ুক, এটা আমরা চাচ্ছি না। যে কারণে আমরা কাউন্সিলিং খুব জোরে সোরে করছি। চিঠি দেওয়ার জন্য আমরা তাদেরকে বলছি যে আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেব, কিন্তু পরিচয় নিতে গিয়ে আমরা দেখলাম সর্বশেষ যে অবস্থাটা, তাতে এর মধ্যে বেশ কিছু আছে যারা বিএনপির সাবেক পদধারী নেতাকর্মীদের আত্মীয়, দলের কোনো পদেও তারা নেই। আবার কিছু 18 জন আছে আপনাদের সরাসরি একদম এখন 18 জন আছেন, সরাসরিও আছেন, তার মধ্যে গুরুত্বপূর্ণ পদের আছেন কয়েকজন। তো আমরা সব দিকটা বিবেচনা করেই দলের জন্য যেটা আমাদের সবচেয়ে ভালো হবে সেই সিদ্ধান্ত নেব। তাতে কিছু নেতাকর্মীরা নাখোশ হবেন, এটাই স্বাভাবিক, কারণ এটা তো একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এটা তো ক্যাডার বেসড অর্গানাইজেশন না। তিনটি দলই এখানে, বহুবিধ মানুষের সমাহার এখানে, এটা কমিউনিস্ট পার্টিও না, জামাত ইসলামীও না। সেজন্য এখানে মতের মিল অমিল বিভিন্ন সময় থাকবে, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, কখনো কখনো সেটাকে সমর্থন করা হবে, এটা আসলে আপেক্ষিক। কিন্তু এবার কি আপনারা তো এখনো পর্যন্ত বলেছেন সাংগঠনিক ব্যবস্থা নেবেন তাদের বিরুদ্ধে, এবং এর আগেও আমরা দেখেছি যারাই নির্বাচনে দাঁড়িয়েছে তাদেরও, এবং সর্বশেষ বার কাউন্সিল নির্বাচনেও যিনি দাঁড়িয়েছে তাকেও বয়কট করা হয়েছে। আমরা যদি খোকন ভাইয়ের কথা বলি, যিনি বার কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন, এই অবস্থা যদি চলতে থাকে তার মানে তো যারা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেবে তাদেরকেও আপনারা বয়কট করবেন? না, মাহবুবুদ্দিন খোকনের বিষয়টা একটু ভিন্ন, এটা আমি খুব সংক্ষেপে ব্যাখ্যা করি। তিনি হচ্ছেন আমাদের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। সেই পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার বা শাস্তিমূলক কোনো ব্যবস্থা না, শুধু পদ থেকে আপনারা শুধু পদ থেকে অব্যাহতি দিয়েছেন, সেটা নিয়েও যেহেতু সংগঠন থেকে কিছু করা হয়নি। আর মাঠ পর্যায়ের যে কথাটা আপনি বলছেন, মাঠ পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া থাকবে, এটা তো আমি স্বীকারই করছি।
সেখানে কেউ কেউ ক্ষতিগ্রস্ত হবেন আমরা যে সাংগঠনিক পদক্ষেপ নেব সেখানে, কিন্তু একসময় তারা দেখবেন যে না, এই সিদ্ধান্তটাই আসলে সঠিক ছিল। কারণ ওই যে আমি বললাম, স্থানীয় সরকার নির্বাচনে অনেক নেতাকর্মীরা আমাদের মেয়র হয়েছিল, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র, তারপরে উপজেলা পরিষদের চেয়ারম্যান, এদের বেশিরভাগই হয় জেলখানায় কাটাতে হয়েছে, আর না হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক চিঠিতে তাদেরকে চেয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এরকম কয়েক শত উদাহরণ আমাদের কাছে আছে। তার মানে আপনারা দলের বাইরেও দলীয় নেতাদের দিকেও এখন ভাবছেন, তাদের স্বার্থের কথা ভাবছেন। আপাত দৃষ্টিতে মনে হলেও যে তারা আপনাদের সিদ্ধান্ত খারাপ, কিন্তু আসলে তাদের স্বার্থের জন্য আপনারা এখন কাজ করছেন, মানে আপনাদের মতামত হচ্ছে সেটা। অনেক ধন্যবাদ। নিশ্চয়ই আমি আপনার কাছে আরো বিস্তারিত জানতে ফিরবো। আমাদের সাথে অসীম কুমার উকিল আছেন, তিনি সংস্কৃতি বিষয়ক সম্পাদক আওয়ামী লীগ। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আওয়ামী লীগ আসলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে পরিকল্পনার জায়গাটি নিয়েছে, নানা জায়গায় তারা হোঁচট খাচ্ছেন, আপনারা সেটা আমরা দেখতে পাচ্ছি। 8 তারিখে, মে মাসের 8 তারিখে নির্বাচন। এর মধ্যে আপনারা বলছেন যে এই মন্ত্রী এমপিদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরকে প্রার্থিতা প্রত্যাহার করে নিতে হবে। সে সময় তো শেষ, তারা কিভাবে প্রত্যাহার করে নেবে? এবং এর মধ্যেও মাত্র 3 জনকে আমরা প্রত্যাহার করতে দেখেছি, বাকি সবাই এখনো পর্যন্ত আছে এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মানে এটা কি ধরনের সিদ্ধান্ত হলো হঠাৎ করে? এই সিদ্ধান্ত যদি আপনাদের থাকতো তাহলে অনেক আগের থেকেই এই সিদ্ধান্তটা নেওয়া উচিত ছিল কিনা? আপনাকে ধন্যবাদ, সহ-আলোচকদেরকে স্বাগত। সব কিছু মিলিয়ে স্থানীয় সরকার পরিষদের নির্বাচনের এই যে অবস্থাটা, আমার পূর্ববর্তী দুজন বক্তা আলোচনা টেবিলে এনেছেন, আপনি আমার কাছে হার করেছেন, এগুলি হয়তো নির্বাচনের বৈশিষ্ট্য। সব কিছু মিলিয়ে আমাদের রাজনীতিটা, এই টানাপোড়ন, দল ভাঙ্গাভাঙ্গি, হুমকি, এক্সপেল, আবার একসময় সাধারণ ক্ষমা, সব কিছু মিলে এগিয়ে যাওয়া। আমি যে কথাটা বলতে চাই আর কি, যে আমরা এই যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিরা, মানে অর্থাৎ জাতীয় পার্টি এই উপজেলা নির্বাচন পদ্ধতিটা চালু করেছিল, তখন আমরা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। মিছিল মিটিং সারা দেশে আমরা প্রচণ্ড আন্দোলন করে তুলেছিলাম, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, হতাহতের সংখ্যাও ছিল, গ্রেপ্তার ছিল। কিন্তু সেই আমরাই আবার বছর ঘুরে সময়ের বিবর্তনে, সময়ের চাহিদা অনুযায়ী স্থানীয় সরকার কাঠামোর পক্ষে দাঁড়িয়েছে। আমরা এটা বিশ্বাস করি, স্থানীয় সরকার কাঠামো যত বেশি শক্তিশালী হবে, দেশটা তত সুন্দরভাবে এগিয়ে যাবে। আমরা এটা বিশ্বাস করি, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়কে শক্তিশালী করার মধ্য দিয়েই পার্লামেন্ট তার স্বকীয়তা এনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, অর্থাৎ পার্লামেন্টও শক্তিশালী হবে। সেই জন্য স্থানীয় সরকার কাঠামোগুলোকে শক্তিশালী করার লক্ষ্যকে সামনে রেখে আমরা অগ্রসর হয়েছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রথমবারে যখন যারা হয়েছিল, তাদের কোনো চেয়ারও ছিল না। এখন রুম আছে, চেয়ার আছে, গাড়ি আছে, কম্পিউটার আছে, কম্পিউটার অপারেটর আছে, পিওনও আছে, একটা বাজেটও আছে, যেটা আসলে একেবারে কিছু পায় না। পাটোয়ারি ভাই যেটা বলতেছিলেন, আসলে মানে আমার এই 5 বছরের অভিজ্ঞতায় না, সব কিছুতেই তাদের একটা অংশীদারিত্ব তৈরি হয়েছে ইতিমধ্যে। এটা সেটা ধরেন টিআর কাবিখা থেকে শুরু করে সরকারের অন্যান্য অনুদানেরও একটা কোঠা উপজেলা চেয়ারম্যানদের জন্য বরাদ্দ হয়েছে। তো আমি বিশ্বাস করি এটা যথেষ্ট নয়, এটাকে আরও বাড়াতে হবে, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি। অবশ্যই আমরা বিশ্বাস করি, যেটা বলতেছিলেন যে প্রত্যাহারের সময় পার হয়ে যাওয়ার পরও আবার, এটা আমার দলের সাধারণ সম্পাদক মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আজকে বলেছেন, আসলে শেষ দিন পর্যন্ত প্রত্যাহারের একটা সুযোগ থাকে স্থানীয়ভাবে। আমি আমার নির্বাচনী এলাকায় নির্বাচন করছি, শেষ মুহূর্তে যদি আমি বলি যে আমি করব না, তাহলে আমি চলে যেতে পারি। হ্যাঁ, এটা একটা জায়গা, আপনারা সেটা চাচ্ছেন। কিন্তু নির্বাচন কমিশন তো নিজে বলেছে, একজন মানুষ যিনি প্রাপ্তবয়স্ক এবং যিনি সুস্থ আছেন, সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। সে অধিকার কি আওয়ামী লীগ ক্ষুণ্ণ করছে কিনা? না না, সেটা অধিকার ক্ষুণ্ণের বিষয় নাই, দলীয় শৃঙ্খলা বিষয়টাকে। দলও তো একটা গঠনতন্ত্র মেনে চলে, দেশটা যেমন সংবিধান সম্মত হয়ে চলে, দলও এরকম একটা ঘটনা সেই জায়গাটায়। এবং এই যে এটা আমার মোয়াজ্জেম হোসেন আলার বলছিল যে আমাদের মাল্টি ক্লাস অর্গানাইজেশন ক্যারেক্টারিস্টিকটা হলো সকল শ্রেণী পেশার মতামতের মানুষগুলো এখানে থাকে, যারা সমভাবে রাজনৈতিক সচেতন নয়, যারা হিসাবটা এক একজন এক একভাবে করে, ফলে এই জায়গার ব্যত্যয় ঘটতেই পারে। দল থেকে চেষ্টা করা হয় একটা নেতা তৈরি করতে হয়, বছরের পর বছর এটার পেছনে ঘাম শ্রম মেধা বিনিয়োগ করতে হয়, পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়, বিভিন্ন ত্যাগ তিতিক্ষা, হুমকি ধুমকি, জেল জুলুম নির্যাতন সহ্য করে এটা নেতা তৈরি হয়। কোনো না কোনো কারণে একটা ভুলভ্রান্তি হতেও পারে, কিন্তু এই একটা ভুলভ্রান্তির কারণে 25 বছরের তার এসিআর কাটা যাবে, এক্সপেল করে দেবে, এটাও ঠিক রাজনীতিতে মানানসই হয় না। যে জন্য শেষ পর্যন্ত একটা অপশনও থাকে, এটা শোকজ করা হয়,
একটা পর্যায়ে এক্সপেল করা হয়, একটা পর্যায়ে সাধারণ ক্ষমাও করা হয়। অর্থাৎ রাজনৈতিকভাবে প্রস্তুত তৈরি করা কর্মীটাকে আমরা ফাইনালি রাজনীতির মাঠ থেকে হারাতে চাই না। প্রার্থী নিজেও দরখাস্ত দিয়ে দলের কাছ থেকে অব্যাহতি নেয়, সেগুলো আছে না, সেগুলো সব কিছু মিলিয়ে এই জায়গাটা আমরা বিশ্বাস করি। আমরা যে প্রেশারটা রেখেছি দলের শৃঙ্খলার পরিপন্থী যে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে সেক্ষেত্রে অগ্রগতি হচ্ছে। সামনের দিনগুলিতে আপনারা তার মানে বিশ্বাস করেন যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে সেই নির্বাচনটা অংশগ্রহণমূলক, সুষ্ঠু হবে এবং গ্রহণযোগ্য হবে? আপনাদের সেটাই, এটা একেবারে সাদা মাথায় কথা বলা ঠিক হবে না। আপনাদের কি কারণ উদ্দেশ্য কি? তারা করতে পারবে না কেন? একটা পরিবারে একজন এমপি আছেন, এমপি তো খুব পাওয়ারফুল বিষয়, সেই পরিবার থেকে আরো একজনকে থাকতেই হবে, ব্যাপারটা এরকম না। সেটা জনগণ নির্ধারণ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে থাকবে কি থাকবে না। দল থেকে একটা গাইডলাইন থাকবে, আমি দলকে বিকশিত করতে চাই, আপনারা মনে করেন যে জনগণের ওইখানে কোনো মতামত দেওয়ার সুযোগ থাকবে না? এমপি যদি মন্ত্রী যদি চান তার স্বজন হবে, তার স্বজনই নির্বাচিত হবে না। একটা মন্ত্রীর সেরকম প্রভাব তো থাকতেও পারে, থাকাটা অন্যায় না যদি পজিটিভলি থাকে। জোর জবরদস্তি করলে বা অবৈধ পন্থায় করলে, হুমকি দামকি চোখ রাঙানি, সেটা ভিন্ন কথা। কিন্তু একজন পপুলার মানুষ এমপি হয়, মন্ত্রী হয়, এলাকায় তার প্রভাব থাকতেও পারে, প্রভাব থাকাটা কোনো মতে অন্যায় হতে পারে। তার মানে বিএনপি যে কথাটা বলে যে এই এমপি মন্ত্রী রানিং থাকা অবস্থায় নির্বাচনে যাওয়াটা তাদের জন্য সুখকর হবে না এই কারণেই, কারণ সেখানে প্রভাব থাকে, তার মানে কথাটা সত্য। বিএনপির এমপি হলে তার প্রভাব থাকবে না তা কিন্তু না, এই কথাটা ভিন্ন ইকুয়েশন থেকে বলছে তারা নিজস্ব একটা মতামত আছে এটা। কিন্তু আমি এমপি হলে প্রভাব থাকবে, আলাল ভাই এমপি হলে প্রভাব থাকবে না তার এলাকায়, এই কথাটা সম্পূর্ণ মিথ্যে। যে এমপি হবে তার প্রভাব থাকবে। তারা তো বলছে তারা নির্বাচনে জিতলে কখনোই তারা কাজ করতে পারেন না, তাদের জেলে যেতে হয়, নইলে কোনোভাবে বরখাস্ত করা হয়, নইলে কোনোভাবে তাদের হেনস্থা করা হয়। তারা তাদের নেতাদের নিরাপত্তা নিয়ে এখন ভুগছেন, এই কারণে তারা নির্বাচনে যাচ্ছেন না। দল অবশ্যই চিন্তা করবে না তাদের নিরাপত্তা নিয়ে, কিন্তু যে সমস্ত ঘটনা ঘটেছে সেটি একেবারেই সাদামাটা। একজন পৌরসভার মেয়রকে, একজন সিটি কর্পোরেশনের মেয়রকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়েছে সাদামাটা, বিষয়টা এভাবে বলাটা ঠিক হবে না। এরকম অঘটন প্রতিবেশী অনেক ব্যক্তিবর্গ ছিল বাংলাদেশের রাজনীতিতে, যাদেরকে নিয়ে এই জায়গাগুলি আছে, যাদের বিরুদ্ধে নানান রকম মামলা মোকদ্দমা থেকে শুরু করে সব কিছু আছে। একজন মেয়র হওয়ার পরে তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া, তাকে সরিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা এরকমভাবে সোজা সাপটা বললে ওটা ঠিক হবে না। সমস্যা ছিল, সেই জায়গা থেকে উত্তরণ ঘটেছে। আমরা আরো এগিয়ে যেতে চাই সকলের অংশগ্রহণের মধ্যে। নিশ্চয়ই অসংখ্য বকিল, কারোর বিরুদ্ধে মামলা থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হবে, কিন্তু যে মানুষটি নির্বাচনে অংশ নেয় দীর্ঘ সময় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হলো না, যখনই তিনি নির্বাচিত হলেন তখনই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হলো এবং তাকে জেলে ঢুকানো হলো, তখন সেটা নিয়ে প্রশ্ন তৈরি হয়। এটি নিয়ে তাদের মূলত প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু তারপরও আপনারা যে স্থানীয় সরকার নির্বাচন চাইছেন, বিএনপি বলছে যে সেই স্থানীয় সরকার নির্বাচন কোনোভাবেই জনগণের অংশগ্রহণ হবে না এবং তারা এই জনগণকে নিরুৎসাহিত করার জন্য তারা মাঠে নামবেন। আসলেও সেই নির্বাচন অংশগ্রহণমূলক করানো সম্ভব হবে কিনা আমরা বিরোধী পর্বে। আমন্ত্রণ আরও একবার জিপিএচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। আজ আমরা আলোচনা করছি উপজেলা নির্বাচনে বড় দলগুলো কি বিপাকে, এই প্রশ্নকে সামনে রেখে। এবং আমাদের সাথে জাতীয় পার্টি আছেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, অতিরিক্ত মহাসচিব জাতীয় পার্টি। শামীম হায়দার পাটোয়ারি, যে প্রশ্নগুলি আসলো আসলে যে অনেকগুলি সংকট নিয়েই আপনারা ভাবছেন দাঁড়াবে কি দাঁড়াবে না, এবং কিছু অবশ্যই আপনাদের নেতারা দাঁড়াবে, কিন্তু যে সংকটের কথা মূল যে উপজেলা নির্বাচনে এই দলগুলোর অংশগ্রহণে যে একটা নির্বাচন, যে সব সময় যা হচ্ছে যে প্রত্যেকে এই জন্য বরাত বাতিল করা হলো যে সবাই যাতে সেখানে স্থানীয়ভাবে তাদের নেতা নির্বাচন করতে পারে, সেই জায়গাটার ঘাটতিটা আসলে কোথায় রইল তাহলে? এবার প্রতীক বাতিল করা হয়নি, আওয়ামী লীগ দলীয় বলেছে তারা প্রতীক দিবে না, সেটা একটা এনকারেজমেন্ট এবং আওয়ামী লীগ একটা বাস্তবতা বুঝতে পেরেছে। তারপরও প্রতিদ্বন্দ্বিতামূলক হচ্ছে না কারণ যেহেতু পার্লামেন্ট ইলেকশনটা প্রতিদ্বন্দ্বিতামূলক হয়নি, এটার একটা ধারাবাহিকতা থাকবে। বিএনপির জন্য এখন নির্বাচন বর্জন, নির্বাচন না করা, প্রসেসে না থাকা, এটা একটা চমৎকার কৌশল। কোনো অর্থ খরচ হচ্ছে না, কোনো পয়সা খরচ হচ্ছে না, কিন্তু আওয়ামী লীগটা অস্বস্তিতে পড়ে যাচ্ছে নিজেদের মধ্যে। এর সাথে অর্থনৈতিক সংকট আছে, তীব্র গরম, জনসাধারণের অসন্তোষ বাড়বে। 18 কোটি লোকের এই দেশে আপনি মানুষকে হ্যাপি রাখা অত্যন্ত কঠিন কাজ। বিএনপি কিছুও না করে তারপরেও অ্যান্টি এস্টাবলিশমেন্ট সিম্প্যাথি বাড়বে, অ্যান্টি এস্টাবলিশমেন্ট ফিলোসফি বাড়বে। কারণ সেটাকে বিএনপি ক্যাশ করতে পারবে কিনা, গত 10-15 বছরে পারেনি, সামনে পারতে পারে। আমি যে জিনিসটা একটা বলছিলাম যে উপজেলা নির্বাচনের আমরা এলাকায় যেটা বলেছি, অথবা সরকারি দলের অনেক ধরনের এক্সট্রানিয়াস সুযোগ নেওয়ার সুযোগ থাকে, যে আমি উপজেলা চেয়ারম্যান এই পদটাকে সে ব্যবহার করতে পারে, অন্যদের এই সুযোগটা থাকে না।
সেজন্য অন্য দলের কেউ আর রাজিও হয় না। আমাদের উপজেলা চেয়ারম্যানদের নিজস্ব বাজেট সেন্ট্রাল ফান্ড থেকে আসলে কত, আমার তো মনে হয় না বছরে 2-3 কোটি টাকার বেশি, অর্থাৎ 500 উপজেলায় 500 কোটি হতে পারে, এটা 1000 কোটি হতে পারে। বাজেট কত? 7 লক্ষ কোটি। স্যালারি বাদ দিলে 4 থেকে 3 লক্ষ কোটি টাকা এডিপি, 3 লক্ষ। সেখানে উপজেলা চেয়ারম্যান 1000 কোটিও পাচ্ছে না। অর্থাৎ পুরো রাষ্ট্রটাই চলছে একটা কমপ্লিটলি রাজনীতিবিদদের ক্ষমতায়ন থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া। একই প্রবলেম এমপিরাও ফেস করেছে। বাজেটটাই হচ্ছে ফিক্সড করে দেয়, যেন বড় বড় প্রজেক্টে যায়, যেন মন্ত্রণালয়ের মাধ্যমে চালানো যায়, যেন ব্যুরোক্রেসির মাধ্যমে চালানো যায়। যদি এটা ডিবেট আছে আসলে রাজনীতিবিদরা ফান্ড হ্যান্ডেল করবে কিনা, কিন্তু বাংলাদেশের মতো দেশে যদি আপনি 8 লক্ষ 4 লক্ষ জুরিসডিকশন থাকে আপনার, এই 4 লক্ষ লোক 8 লক্ষ লোককে তো আপনার হ্যাপি করতে হবে, তাদের প্রত্যাশা পূরণ করতে হবে। সেটা কম্বল হতে পারে, সেটা ঈদের সময় জাকাত হতে পারে, চাল হতে পারে, গরুর মাংস হতে পারে, কোরবানির সময় চাকরি দেওয়া হতে পারে। এই ক্ষমতাগুলো যদি রাজনীতিবিদের কাছে না থাকে, তাহলে শুধু সেন্ট্রাল গভর্নমেন্টে পারফর্ম করে অথবা শুধু উপজেলা চেয়ারম্যান উপজেলা পরিষদে প্রেজাইড করে তিনি তো তার জনপ্রিয় রাখতে পারবেন না। কিন্তু আমরা এবার দেখেছি যে অনেক উপজেলা চেয়ারম্যান কিন্তু এবার এমপি নির্বাচিত হয়েছেন, রাইট। তাদের জায়গা থেকে তাদের সেই জনপ্রিয়তা ধরে রেখে তাদের কিন্তু প্রতীকও ছিল না তাদের হাতে, স্বতন্ত্র থেকে তারা জিতেছেন। তাহলে সেটা কেমন করে সম্ভব হয়েছে? এটা সত্য, এটা অনেকেই হয়েছে। এটার কারণ হচ্ছে যে এক্সিস্টিং এমপি ছিলেন, হয়তো বা তার সাথে জনগণের সংযোগ সরে গিয়েছিল। আরেকটা হয়েছে, এইসব ক্ষেত্রে তারা দলের বাইরের ভোট টানতে পেরেছে অনেক ক্ষেত্রে, এবং প্রশাসনও হয়তো অনেক ক্ষেত্রে বা সরকারও চেয়েছিল যে পট পরিবর্তন হোক, কিছু নতুন জিনিস আসুক। তো হ্যাঁ, সেটা একটা মডেল, 10-12 জন এরকম হয়েছে। এটাও একটা জিনিস, যদিও একটা পাথওয়ে হতে পারে, ইউনিয়ন পরিষদ থেকেও আপনি এমপি হতে পারেন, মন্ত্রী হতে পারেন, কিন্তু এই জিনিসটাতে একটু ডিভাইডিং লাইন থাকা প্রয়োজন। 54 ইলেকশনে বঙ্গবন্ধু অনেক লোকাল গভর্নমেন্টের লোকজনকে এমপি নমিনেশন দিতে চেয়েছিলেন, সোরার দিয়ে এদেরকে সরিয়ে দিয়ে বলেছে যে না, এটা পার্লামেন্ট, এখানে পার্লামেন্টারি প্র্যাকটিস করা লোকজন কিন্তু দরকার। এবং 54 সালে আরও একটা কাজ বঙ্গবন্ধু করেছিলেন, অনেক বামপন্থী লোকের নমিনেশন দিয়েছিলেন, সেগুলো ধরে ধরে অনেকগুলো সোরার দিশা বাদ দিয়েছে, কিছু রেখেছিলেন। তো এটা একটা ডিভাইডিং লাইন কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করবে তাদেরকে মাথায় রাখতে হবে। দ্বিতীয় যেটা, যে আলটিমেটলি এই যে ভোট বিশাল একটা যজ্ঞ, এইটাতে রাষ্ট্রর সময় আসছে এখন যে পৃষ্ঠপোষকতা প্রয়োজন, ভোট করার জন্য পৃষ্ঠপোষকতা। প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না বা কম বা বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়ে যাচ্ছে, এটা রাষ্ট্রীয় সমাধান কি? একটা হচ্ছে বিএনপি ভোটে আসলো, আরেকটা হচ্ছে রাষ্ট্র থেকে এনকারেজমেন্ট করা। সেটা কি হতে পারে? সেটা ভোটের খরচ হতে পারে, পোস্টার ছাপিয়ে দেওয়া হতে পারে, কমন প্ল্যাটফর্মে তাদের পাবলিক ডিবেট করা হতে পারে, টিভিতে তাদের সমান সুযোগ দেওয়া হতে পারে। অনেকগুলো রাষ্ট্র থেকে সমতার সৃষ্টি করে দিতে হবে, যাতে একটা লোকের আর্থিক অবস্থা খারাপ থাকলেও সে ভোটে যেতে সাহস পায়। আদারওয়াইজ তো মানি ফ্যাক্টরটা তো ডিভাইড করে দিচ্ছে, এবং সেটাই এখন অনেক বড় ফ্যাক্টর হয়ে সব অনেক জায়গায় দাঁড়িয়েছে। কারণ 1 লাখ টাকা যদি দিতে হয় তার জামানত হিসাবে, এবং নির্বাচনের খরচ অনেক খরচ, সেটা অনেকেই করতে চাইছেন না। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যে প্রশ্নটি সবসময়ের জন্য আসে যে যদি জাতীয় পর্যায়ে আপনারা নির্বাচনে না যান, স্থানীয় পর্যায় থেকেও যেহেতু আপনারা প্রতীক বরাদ্দ না দিয়ে হলেও আপনাদের একটা প্রতিনিধিত্ব তৈরি করার সুযোগ হয় কিনা, কারণ সেটার থেকেই আপনারা আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করা যায় কিনা, রাজনৈতিক অনেক বিশ্লেষকরা কিন্তু এই পরামর্শটা দিয়ে থাকেন। সেই দিকে আপনারা কেন যাচ্ছেন না? না, আপনাকে ধন্যবাদ। আমি এ প্রসঙ্গে যেটা উত্তর, সেটা হচ্ছে যে রাজনীতিটা একটা সময় পর্যন্ত ছিল ইডিওলিস্টিক, আদর্শবাদী একটা ভিত্তিতে। এখন হচ্ছে প্রাপ্তির বিষয়টা। আমাদের আলোচনার মধ্যে থেকেও কিন্তু আমরা কেউ কেউ বলেছি যে প্রাপ্তিটা কি। প্রাপ্তির সঙ্গে যখন মেলাতে যাই তখন দেখি যে না, প্রাপ্তির বিষয়টাকে সামনে নিয়ে আসতে পরে যে ক্ষয়ক্ষতিটা আমাদের হয়ে যাচ্ছে তার তুলনায় প্রাপ্তি অনেক নগণ্য। এবং রাজনীতির মধ্যে এমন একটা বিষয় এখন দাঁড়িয়েছে যে আমার সহযোগী বন্ধু যিনি পলিটিশিয়ান, তাকে পছন্দ না করে আমি একজন ব্যুরোক্রেটকে পছন্দ করছি, কারণ এখানে আমার কর্পোরেট পলিটিক্সটা করার জন্য অনেক সুবিধা। ওই যে প্রাপ্তির বিষয়টা, নানান দিক থেকে সুবিধা। সেই প্রাপ্তির বিষয়টা কি ভোটারদের মধ্যেও যুক্ত হয়েছে? ডেফিনেটলি হয়েছে। জি, আমার 2 বারের সংসদ সদস্যের অভিজ্ঞতায় আপনাকে ছোট্ট একটা কথা বলি। একজন খুব গুরুত্বপূর্ণ মানুষ, আমার এলাকার খুব সম্মানিত মানুষ, বলে যে স্যার, লোকজন এরকম হাটে বাজারে আলাপ আলোচনা করে আপনার সঙ্গে জিততে পারে নাই, তারপরেও তো অমুকে প্রাডো গাড়ি নিয়ে আসে, আর আপনি একটা প্রাইভেট কার নিয়ে আসেন স্যার। নেতাকর্মীর একটু মন ছোট হয়ে যায়। বুঝেন এখন মানসিকতাটা কোথায় গেছে। খুব বেশি দিন আগের কথা না, কিন্তু 2001-এর কথা বলছি আমি। তো সেই দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে আমাদের যে শক্তি ক্ষয়টা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে, তার তুলনায় প্রাপ্তি আমাদের অনেক কম। হতে পারে এটা আমাদের নেতৃত্বের যে শূন্যতা তৈরি হয়েছে, বেগম খালেদা জিয়া অনুপস্থিত, তারপরে সেকেন্ড ইন কমান্ড উনি অনুপস্থিত, দায়িত্ব বা সিদ্ধান্ত তাৎক্ষণিক দেওয়ার মতো সেই পর্যাপ্ত পরিবেশ আমরা তৈরি করতে পারিনি, এ সবগুলো মিলিয়ে আছে। তারপরেও কথাটা হচ্ছে এই যে
ওই সতীনাথ মুখোপাধ্যায়ের একটা গান আছে, গানটা হলো, প্রথম লাইনটা হলো, তুমি মেঘলা দিনে নীল আকাশের স্বপ্ন আমার মনে। এই গানটির শেষ দুইটা লাইন হচ্ছে, তুমি রাধার বুকের কানু তৃষা অগো প্রেমের বৃন্দাবনে। মানে রাধার বুকের যে একটা কানু তৃষা আছে, এটা অনন্তকাল থাকবে। সেই তৃষাটা কিন্তু আমাদের মধ্যে রয়ে গেছে। আমরা পরিবেশ এরকম পেলেই আমরা কিন্তু সেই প্রেমের বৃন্দাবনে ঝাঁপিয়ে পড়ব। সেটা হচ্ছে জনগণের সত্যিকারভাবে ভোটাধিকার প্রয়োগের পরিবেশটা তৈরি হয়েছে কিনা। তখন দেখবেন যে কাউকে ডাকতে হবে না, আমরা নিজেরাই গিয়ে। কিন্তু আপনি যে কথাটা বললেন যে আপনাদের নেতৃত্বের দিক থেকে যে ঝামেলার জায়গাটা এখন আছে, সেই জায়গাটা কি খুব দ্রুত সমাধানের কোনো আশা আপনি দেখেন? আমি দেখি। মানে কিভাবে সেটা সম্ভব? কারণ তারেক রহমান যেভাবে বাইরে আছেন, তার বিরুদ্ধে যত মামলা, সেই মামলায় তার শাস্তি হয়েছে। বেগম খালেদা জিয়ার যে অবস্থা, সেই অবস্থাটা খুবই খারাপ অবস্থা, তার শারীরিক অবস্থার দিক থেকে, মামলার দিক থেকে, সকল দিক থেকে। এই দুইজনকে বাদ রেখে তো আপনারা কখনো সিদ্ধান্ত নিতে পারেন না। তাহলে কিভাবে আপনার অতি দ্রুত সেটা একটা অন্য সমাধান ভাবেন? সেই জায়গাটাই পূরণ করার আমরা চেষ্টা করছি। এদের দুজনকে বাদ দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি কি না, সেই বিকল্প চিন্তাটা আমাদের মধ্যে যেমন আছে। আরেকটা জিনিস আমরা চাচ্ছি এখানটায়, যে সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে, নির্বাচনের সময় বিশেষ করে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো মূল দায়িত্বগুলো পালন করে, সেই জায়গাটাকে নিউট্রাল করার জন্য একটা প্রেশার সৃষ্টি করা যায় কিনা। যদি প্রেশারটা সৃষ্টি করা যায় এবং এই জিনিসটাকে আমরা একত্রে মেলাতে পারি, তাহলে আমরা খুব নিকট ভবিষ্যতে ভালো ফলাফল দেখতে পাচ্ছি। মানে নিকট ভবিষ্যতে আপনারা তার মানে সিদ্ধান্ত নিতে চাচ্ছেন যে এই দুজনের বাইরেও একটা কোনোভাবে সিদ্ধান্ত নেওয়া যায় কিনা, ব্যাপারটা কি তাই? ব্যাপারটা ঠিক এরকম না, কিন্তু চিন্তাভাবনা আছে। হয়তো এই দুজনের পক্ষ থেকেই বলা হতে পারে যে চূড়ান্ত একটা পর্যায়ে গেলে অপশন এ, বি, সি, ডি এগুলো থাকবে, তোমরা এই নির্দিষ্ট 5 জন বা এই 3 জন বা এই বডি এরা মিলে তাৎক্ষণিক ডিসিশন দিয়ে দেবো। তার মানে আপনাদের উপরেও একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অতি দ্রুত হতে পারে, এরকম একটা জায়গায় আপনারা আছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অনেক ধন্যবাদ। আমরা একটা নতুন তথ্য আপনাদের কাছ থেকে জানলাম। আমরা অসীম কুমার উকিলের কাছে আসি। অসীম কুমার উকিল, আপনারা একটা নির্বাচনমুখী দল, কখনোই আওয়ামী লীগ কোনোদিন নির্বাচন পরিত্যাগ করে নাই, যখন সংকটে ছিল তখনও করে নাই, এখন তো প্রশ্নই ওঠে না, আপনারা ক্ষমতায় আছেন। এবং যে জায়গাটাতে এখন আছেন, যে স্থানীয় সরকার নির্বাচনটা জনগণ অংশগ্রহণ করুক, এটাই সরকার জাতীয় নির্বাচনে চেয়েছে, এই নির্বাচনে অবশ্যই চাচ্ছে। কিন্তু যে পরিস্থিতি আসলে তৈরি হচ্ছে, সেটি কি সংঘাত এড়ানোর জন্য যথেষ্ট কিনা? যে কোন্দল এড়ানোর জন্য আপনারা এত কঠোর অবস্থান নিয়েছেন মন্ত্রী এমপিদের বিরুদ্ধে, সেই কোন্দল কি আসলেও এতে থামবে কিনা? বা আপনারা যে একটা অংশগ্রহণমূলক, সকলেই এইটাতে অংশ নেই, কোথাও কোনো প্রভাব না থাকুক, সেটা চেয়েছেন, সেটাও করা সম্ভব হবে কিনা? আপনার কোন দলে, যে আগেও বলেছিলাম না, আমাদের অর্গানাইজেশন স্ট্রাকচার কোনোদিনই কোন দল শতভাগ মুক্ত করে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। কম বেশি তো থাকেই, কম বেশি না, এখন একটু বেশি আছে। এখন বেশি আছে, জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তা চলমান অবস্থায় আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা, সেটা আমাদের দিক থেকে। আবার যারা দলটা করে, সবার চেষ্টা থাকে এই জায়গাগুলিকে কীভাবে মিনিমাইজ করা যায়, যত দ্রুত করা যায়। যে জন্য সংসদ নির্বাচনের আমরা একটা পদ্ধতি ছিল, পলিসি ছিল, আবার স্থানীয় সরকার নির্বাচন আরেকটি পলিসির মধ্যে এসে দাঁড়িয়েছে। আমি যে কথাটা বলতে চাই, কি স্বাধীনতার 51-52 বছর পরেও আমাদের নির্বাচন একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন একটি উৎসব। সেই উৎসবের নির্বাচনকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, বাস্তবতা। সেই বাস্তবতা কাটিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। সবাই সমভাবে পারছি না। জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে যে পলিসিটা থাকে, যখন স্থানীয় সরকার নির্বাচন আসে, তখন সেই পলিসিটা ভিন্ন হওয়াটাই স্বাভাবিক ছিল, প্রত্যাশিত ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে না, এই যে যেমন মোয়াজ্জেম হোসেন আলাল্লাহ বলছেন যে আমরা যাবই না কোনো নির্বাচনে, কিন্তু দুইটা ভিন্ন প্রেক্ষাপট। সেই জায়গাগুলিকে আলাদাভাবে বিচার বিশ্লেষণ করে অগ্রসর যথেষ্ট সুযোগ ছিল, সেই জায়গাটা যাচ্ছে না। তখন আমাদের দিক থেকে চেষ্টা করা, যেমনভাবে আমরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা ভিন্ন পদ্ধতি, অংশগ্রহণমূলক পদ্ধতি নিয়ে অগ্রসর হয়েছে, ঠিক তেমনি এবারেও স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে, উপজেলা নির্বাচনকে ঘিরে আমাদের এই পদক্ষেপগুলি নেওয়া হয়েছে। এবং আমরা বিশ্বাস করি ইতিমধ্যে আমাদের কাছে যে খবর আছে, সেই খবর দেখে মনে হয় যেটা অগ্রসর হচ্ছে। এখানে ভোটারের উপস্থিতি বাড়বে, এমপি মন্ত্রীদের প্রভাব কমে আসবে, সাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাড়বে, সেই জায়গাটা। তারপরেও যখন বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে না, তখন নির্বাচনটা নেওয়া বিতর্ক কিংবা আলোচনার সুযোগ থেকেই যাবে। অংশগ্রহণমূলক নির্বাচন আমি বলছি, কিন্তু বিএনপি যখন করছে না, তখন সম্পূর্ণ অংশগ্রহণমূলক হচ্ছে না। বিএনপি কী কারণে করছে না, কেন করছে না, কেন করবে, এই আলোচনাগুলি আছে। তবে
আমি বিশ্বাস করি আমরা যেভাবে অগ্রসর হচ্ছে সামনের দিকে, আজকে সারা বাংলাদেশের উপজেলা নির্বাচনকে ঘিরে যে পরিবেশটা তৈরি হয়েছে, যেখানে আমাদের হয়তো দেখা গেল 10% দলীয় নেতাকর্মী নির্দেশটা এখনো মানছে না, আবার একটু ঘুরিয়ে দেখা যায় যে বিএনপির 12% নেতাকর্মী নির্দেশটা মানছে না। জায়গাগুলি কিন্তু এই জায়গাতে রয়ে গেছে আমার কর্মীদের, আমার সাপোর্টারদের, আমার ভোটারদের মেন্টাল মেকআপটা, সেই সব কিছু মিলে একটা জায়গা তৈরি করা। কিন্তু আপনার কি মনে হয় যে আওয়ামী লীগের কেন্দ্রের নির্দেশ অনেক মন্ত্রী এমপি মানছে না, বা আপনাদের অনেক নেতাই মানছে না এখন? না, এটি এখনো বলার সময় আসেনি। আর যে মানা না মানার এটা এখনো বলার সময় আসেনি, কিন্তু তাদের বিরুদ্ধে যারা মানবে না তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা একদম কঠোরভাবে জানিয়েছেন সাধারণ সম্পাদক। কি ধরনের শাস্তিমূলক ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া হবে? এটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শোকজ থেকে শুরু করে বহিষ্কার থেকে আরম্ভ থেকে অব্যাহতি থেকে শুরু করে অন্যান্য কর্মকাণ্ড আছে, বিভিন্ন পর্যায়ে আছে সে জায়গাগুলো। এখনো পর্যন্ত 20 জনের মতো এই জায়গাগুলিতে পদক্ষেপ নেওয়া যাবে, সময়টা আছে, নির্বাচনের যথেষ্ট সময় আছে। আচ্ছা, তার মানে যারা প্রত্যাহার করেনি তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা আপনারা নেবেনই, সেটা শুধু কথার কথা হিসাবে নয়। না, আমরা কাজ করছি এটার উপরে। তারপরেও স্থানীয় সরকার নির্বাচন আসলে কতটা জনগণের আগ্রহের জায়গাটা তৈরি করবে, সেখানে সেই প্রশ্নটা রয়ে যায়। কেন, কোন উদ্দেশ্যে জনগণ ভোট দিতে যাবে, কাকে ভোট দিতে যাবে, জনগণের পক্ষ থেকে আমরা সেই প্রশ্ন জানতে চাই। বিরতির পর ফিরছি। অনেক ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। শেষ মুহূর্তে আমরা আছি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আমাদের সাথে আছেন। জনগণের পক্ষ থেকে আসলে জনগণ কেন একজন নির্বাচনে ভোট দিতে যাবেন, এই স্থানীয় সরকার নির্বাচনে এই গরমকে উপেক্ষা করে, কোন লোভে, কোন আশায়? বাস্তবতা হচ্ছে বিগত ভোটগুলোতে জনগণ ভোট কেন্দ্রে যাচ্ছে না, জনগণ থেকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে হচ্ছে। এটা খুবই কঠিন একটা কাজ। তাদেরকে মোটিভেট করতে হয়, তাদেরকে রিকোয়েস্ট করতে হয়, সাংগঠনিক কাঠামো লাগে, নেটের মতো অনেক সময় ক্যারিং কস্ট দিতে হয়, ক্যারিং সিস্টেম করতে হয়, যেটা নির্বাচনী আইনে কিছুটা বাধাগ্রস্ত আছে। এই সব কিছু করার পর জনগণের একটা অংশ যায়, আর আপনার কোর দলীয় কর্মী, কোর আত্মীয় স্বজন, গ্রামবাসী এরা ভোট কেন্দ্রে যায়। এর বাইরে যে ম্যাসিভ জনসংখ্যা আছে তাদের ভোটে আগ্রহ নষ্ট হয়ে গেছে। এইটা হচ্ছে গিয়ে বর্তমান বাস্তবতা। এবং আওয়ামী লীগের একটা কার্স হচ্ছে, যেটা আওয়ামী লীগ কমব্যাট করে, কিন্তু এই কার্সটা নিয়ে যাতে থাকতে হবে, তাদের ভোটগুলো ত্রুটিযুক্ত ভোট নিয়েই থাকতে হচ্ছে, লোকাল গভর্নমেন্ট হোক অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট বা পার্লামেন্টারি ইলেকশন হোক। কিন্তু অনেক সময় বলা হয়ে থাকে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নির্বাচনের রাজনীতিটা ঠিক প্রভাব ফেলে না, সেখানে অনেক সময় করে, যেখানে আপনার ইউনিয়ন পরিষদে ভোট থাকলে মেম্বারদের ভোট যায়, সিটি কর্পোরেশন ভোট হলে কাউন্সিলরদের ভোট যায়, তখন সেটা একটু পরিবর্তন হয়। বাট দেন এগেইন আমরা ঢাকার সিটি কর্পোরেশন ভোটে তো দেখেছি 20% ভোট হয়নি। এরপরও তো উপজেলাটা আবার এমপির কাঠামোতেই হয়, কারণ বড় একটু জুরিসডিকশন। তো সেইখানে আমার কাছে ভোট কাস্টিং তো পার্লামেন্ট ভোটেও হয়েছে 42%। এর মধ্যে যদি আপনি অনেকে ডিসপুট করছে, বাট 42% তো একটা ছোট নাম্বার, 60-70 তো আর না। সেই জায়গায় ঘাটতিটা রয়ে গেছে, এই ঘাটতিটা পূরণের দীর্ঘস্থায়ী সমাধান করতে হবে। মোয়াজ্জেম হোসেন আলাল, আপনারা মাঠে নামবেন, লিফলেট বিতরণ করবেন, জাতীয় নির্বাচনের আগে যা কিছু করেছেন সেটাই যাতে জনগণ ভোট দিতে না যায় এই ভোট কেন্দ্রগুলিতে। মানে এইখানে জনগণ ভোট দিতে যাওয়া না যাওয়া নিয়ে কি খুব বড় ধরনের পরিবর্তন রাজনীতিতে বা আপনাদের নির্বাচনে না আসাতে প্রভাব পড়বে কিনা? না, আমাদের নির্বাচনে প্রভাব পড়বে যে জনগণ যদি অংশগ্রহণ কম থাকে, সেই নির্বাচনটার ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা বা সেটার সম্মানটা নষ্ট হয়, কারণ ওই যে 54-র কথা শামীম হায়দার পাটোয়ারি সাহেব বলেছেন, 1970-এর নির্বাচনের সময়ও তো এদেশে কোনো নির্বাচন কমিশন ছিল না। পূর্ব পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে নির্বাচনটা হয়েছিল। আওয়ামী লীগের পক্ষে জনগণ নেমে কারচুপি করেছে, আওয়ামী লীগের পক্ষে, এবং সেটা ছিল একটা স্বতঃস্ফূর্ত কারচুপি, যে না ভোট দিতেই হবে নৌকাকে এবং জেতাতেই হবে তাদেরকে। সেই জিনিসটাকে ঠেকাতে যাওয়ার প্রেক্ষিতে কিন্তু আসলো আমাদের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ। তা মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহক এবং একমাত্র বড় সিপাহ সালার বোর্ডে যারা দাবি করে, তারা সেই চেতনাটাকে তাদের হাতে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। এটা মানুষকে বোঝানোর জন্য তো আমাদের চেষ্টা করতে হবে যে তারা ভুল করছে, তারা আমাদের কথা শুনছে না। তখন সাধারণ মানুষের কাছেই আমাদের যেতে হবে, না গিয়ে তো কোনো উপায় নেই। আপনি দেখেন, এই যে খুব ব্র্যান্ডেড আওয়ামী লীগের নেতা শামীম ওসমান সাহেব গতকালকে নারায়ণগঞ্জে বলেছেন যে চতুর্দিকে সব দিকে দেখে একটা খাই ভাব, মনে হয় যেন মানচিত্রও খেয়ে ফেলবে। তার কথা কিন্তু আমি বলছি, আমার না, কোট আনকোট, মনে হয় যেন মানচিত্রও খেয়ে ফেলবে। খারাপ মানুষের ধাক্কায় ভালো মানুষরা সামনে আসতে পারতেছে না। এই জন্য নতুন প্রজন্মকে বলবো, তোমরা ভালো মানুষদের সামনে আসার পথটা তৈরি করে দাও, বিনিময়ে তোমরা কিছু চেও না। খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন কিন্তু তিনি, এবং খুব পুরনো ব্র্যান্ডেড একজন আওয়ামী ভোকাল দস্তুর মতো, তার মুখ থেকেও এই কথা এসেছে।
আর আমাদের যেটা স্ট্যান্ড সেটা হচ্ছে যে আমরা যেভাবে আইনি ব্যবস্থাকে, যেভাবে বিচার বিভাগকে প্রভাবিত করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে, বাংলাদেশের স্থানীয় সরকার নির্বাচন বলেন, জাতীয় নির্বাচন বলেন, সর্বোচ্চ আসনে তিনি ব্যক্তিগতভাবে নির্বাচন করে কোনোদিন জীবনে পরাজিত হননি। রেকর্ড একমাত্র তাকে নির্বাচনের সকল সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে যেভাবেই হোক, আদালতকে ব্যবহার করে। আমাদের সেকেন্ড ইন কমান্ড যিনি, তিনি 1000 মাইল দূরে রয়েছেন। এরপরেও ওই যে বহুবিধ চরিত্রের সমাবেশের রাজনৈতিক দলের 3টি দলের প্রতিনিধিরা আমরা এখানে বসে আছি, এখানে একটা স্বতঃস্ফূর্ত সিদ্ধান্তে পৌঁছানোটা কিন্তু খুব কঠিন। এই স্বতঃস্ফূর্ততাটা যেন সাধারণ মানুষের মাঝেও একটু কঠিন হয়, এই চেষ্টাটাই আমরা করছি। কিন্তু আপনার মনে হয় না যে এবার তো আওয়ামী লীগ তার প্রতীক দেয় নাই? আপনি যে কথাটা বলছেন নির্বাচনে ভোট দিতে না যাওয়া, সেখানে তো প্রতীকবিহীন একজন মানুষকে তারা ভোট দিতে যাবে, যার কোনো নিজস্ব আওয়ামী লীগ বলে, আওয়ামী লীগার বলে তার কোনো পরিচিতি নাই। কাকে তারা বয়কট করবে, মানে কার জন্য যাবে না? ভালো বলেছেন। এখানটা একটা বিষয় আছে, বিষয়টা হচ্ছে আপনার রাজকাহনের যে দাবার কোর্টটা দেখছেন না, এই দাবার কোর্টে সারাক্ষণ খেলাধুলা হয়, কিন্তু খেলা যখন শেষ হয়ে যায় তখন কিন্তু রাজা, মন্ত্রী আর সৈনিক সব ভাঁজ করে এক বাক্সে, তখন আর কারো কোনো খবর থাকে না। সুতরাং আপনি যে রিদমটা বললেন ওটা ভোটের দিন পর্যন্ত, তারপরে সবাই আবার এক বাক্সে, সবাই আবার এক বাক্সে। আপনারা সেটাই মনে করছেন, কিন্তু জনগণের কাছে সেটা কতখানি পৌঁছাবে সেটার ইয়েতেও আওয়ামী লীগের দায়টা এখন বেশি, কারণ তারাই এই নির্বাচনে সবচেয়ে বেশি জোর দিচ্ছে। আওয়ামী লীগ আসলে পারবে কিনা ভোটার আনতে? অসীম কুমার উকিল। না, ভোটার তো আসবে, ভোট আসবে। কেন আসবে? কারণ তারা বিশ্বাস করে ভোট প্রক্রিয়া, সেই জন্য আসবে। মানে ভোট প্রক্রিয়া নাকি আমি আমার একটা পছন্দের মানুষকে ভোট দিতে যাব তার জন্য? সবকিছু মিলিয়ে যে সমস্ত ফ্যাক্টরগুলো কাজ করে। পছন্দের মানুষ হচ্ছে যদি কোনো মন্ত্রী এমপির স্বজনরা তার পছন্দের মানুষ হয়ে থাকতো, তাদের তো আগেই আপনারা বয়কট করে দিচ্ছেন। এমপির স্বজনরা ছিল, স্বজনরা আছে, স্বজনরা থাকবে, এটা মানে হঠাৎ করে এবার আবির্ভূত হয়েছে বিষয়টা তা না। নানান কারণে বললাম যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনটা একটা পদ্ধতিতে হয়েছে, এবারে উপজেলা নির্বাচনটা একটা পদ্ধতি, সেই সমস্ত বিভিন্ন ফ্যাক্টরগুলো আসছে, আলোচনায় হচ্ছে। মানে প্রশ্নটা কখন আসে, একটা যোগ্যতম ব্যক্তি যখন তার চেয়ারে বসে তখন কিন্তু কেউ প্রশ্ন করে না, অযোগ্য লোককে যখন জোর করে বসিয়ে দেওয়া হয় তখনই প্রশ্নগুলি আসে, সেটা ভিন্ন। মানে আজকের যে নির্বাচন প্রক্রিয়াগুলিকে নিয়ে কথা হচ্ছে, কথা বলতে বলতে মানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি তো সব ধ্বংস হয়ে গিয়েছিল। এবার নির্বাচন কমিশন নিয়োগের কোনো নীতিমালা ছিল না, সেগুলো তৈরি হয়েছে। আমি বলছি যে জায়গাগুলিতে উঠে আসছে। একজন রাষ্ট্রপতির বিদায় অনুষ্ঠান কত সুন্দর হতে পারে, মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিদায় অনুষ্ঠানের মধ্যে দিয়ে বেরিয়েছে, এটা গণতন্ত্রের বিকাশমান ধারার ফলে হয়েছে। এখন মোয়াজ্জেম হোসেন আলাল 70-এর নির্বাচনটাকেও কারচুপির নির্বাচন বলতে চাইতেছে, যে ভাষাই বলুক। মানে এই বিতর্কটা স্বতঃস্ফূর্ত কারচুপি, একটা সুন্দর টার্ম ব্যবহার করিয়ে এটাকে কারচুপির নির্বাচন বলে কোন জায়গায় নিয়ে যেতে চাইতেছে 70-এর নির্বাচনটাকে। অর্থাৎ মানে এরা নির্বাচন প্রক্রিয়াতেই বিশ্বাস করে কিনা সেই প্রশ্ন থেকে যায়। ফলে সংকটগুলি ডিপ থেকে ডিপতর হচ্ছে। বেগম খালেদা জিয়ার গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিন্তু এতিমখানার টাকা আত্মসাৎ পৃথিবীর কোনো রাষ্ট্র প্রদান করেছে সেই উদাহরণ সেটা নেত্রী হিসেবে তার হতে পারে এবং বিচার হয়েছেও, কিন্তু পুরো একটা দল যখন নির্বাচনে আসেন আপনাদের দায়িত্ব থাকে তাদের সাথে বারবার আলোচনায় যাওয়া, যাতে তারা আসে। আমরাই সেটা দেখতে চাই। আবারও নিশ্চয়ই আলোচনা হবে, সাথে থাকবেন।